নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা একজন বাঙালি বড় মাপের স্বাধীনতা সংগ্রামী হিসেবেই জানি। কিন্তু তিনি যে কোনো মেয়ের প্রেমে পড়তে পারেন তা হয়তো আমরা অনেকেই জানি না। স্বাধীনতা সংগ্রামের এই কিংবদন্তি নেতা দেশের বাইরে গিয়ে বিদেশি শক্তির সাহায্যে বিরাট সৈন্যবাহিনী গড়ে তুলে তিনি সরাসরি ভারতের ব্রিটিশ সেনাবাহিনীকে আক্রমণ করেছিলেন। তিনি আর 5 জনের মতোই এক মেয়ের প্রেমে পড়েছিলেন। কিভাবে তিনি প্রেমে পড়েছিলেন জানব এই ভিডিওতে। 1934 সালের কথা। সুভাষচন্দ্র বসু চিকিৎসা করানোর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে গিয়েছিলেন। তখন সুভাষচন্দ্র বসুর বয়স 37 বছর। সুভাষচন্দ্র বসু 1932 সালের অসহযোগ আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার সময় থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য শেষমেশ ইউরোপে যাওয়ার অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার। তবে শর্ত, চিকিৎসার খরচ তার পরিবারকেই দিতে হবে। ভিয়েনাতে চিকিৎসা করানোর সময়ই সুভাষচন্দ্র ঠিক করলেন স্বাধীনতার সপক্ষে ইউরোপে বসবাসরত ভারতীয় ছাত্রদের সংঘবদ্ধ করা দরকার। এক ইউরোপীয় প্রকাশক ওই সময় তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটা বই লেখার অনুরোধ করেন। সুভাষচন্দ্র বইটি লেখার জন্য একজন সহকারীর প্রয়োজন হলো, যে ভালো ইংরেজি টাইপিং দুটোই ভালো জানবে। সুভাষচন্দ্রের বন্ধু ডক্টর মাথুর দুজনের নাম সুপারিশ করে পাঠালেন। তাদের মধ্যে যাকে বেশি উপযুক্ত মনে হলো তাকে সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠালেন সুভাষ। কিন্তু তিনি কথাবার্তা বলে সন্তুষ্ট হতে পারেননি। তখনই দ্বিতীয় জনের ডাক পড়ল। 23 বছর বয়সী এমিলি সেঙ্কল এসেছিলেন ইন্টারভিউ দিতে। সুন্দরী অস্ট্রিয়ান ওই যুবতীকেই সহকারী হিসাবে কাজে নিয়োগ করলেন সুভাষচন্দ্র বসু। 1934 সালের জুন মাস। সুভাষচন্দ্রের বয়স তখন 37 বছর। তার ধ্যান জ্ঞান সবই ছিল কি করে ইংরেজদের কাছ থেকে ভারতকে স্বাধীন করা যায় তার ওপর। মিস সেঙ্কলের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত তিনি ধারণাও করতে পারেননি যে ওই অস্ট্রীয় যুবতী তার জীবনে একটা নতুন ঝড় তুলে দিতে পারেন। প্রখ্যাত ঐতিহাসিক সুগত বসুর মতে সুভাষচন্দ্রর জীবনে প্রেম বা বিয়ের বেশ কিছু প্রস্তাব এসেছিল, সেসবে তার কোনো আগ্রহই ছিল না। কিন্তু এমিলির সৌন্দর্য সুভাষের ওপর যেন একটা বিরাট জাদু করেছিল। এমিলিকে উদ্ধৃত করে সুগত বসু তার বইতে লিখলেন, প্রেমের আভাসটা সুভাষচন্দ্র বসুর দিক থেকেই এসেছিল। ধীরে ধীরে সেটা রোমান্টিক সম্পর্কের দিকে মোড় নেয়। 1934-এর মাঝামাঝি সময় থেকে পরের বছর দুয়েক অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়াতে থাকার সময় সম্পর্কটা আরও মধুর হয়ে উঠেছিল। 1910 সালের 26শে জানুয়ারি অস্ট্রিয়ার এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এমিলির। তার বাবা প্রথমে মেয়েকে এক ভারতীয়র অধীনে কাজ করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করার পর তার ব্যক্তিত্বের কাছে মাথা নোয়াতেই হয়েছিল এমিলির বাবাকে। ইতিহাস লেখক রুদ্রাংশু মুখার্জি লিখেছেন, সুভাষচন্দ্র এবং এমিলি দুজনেই একেবারে গোড়ার দিকে মেনে নিয়েছিল যে তাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো হবে না, যেখানে নানা অসুবিধা আসবে। একে অন্যকে যেসব চিঠি লিখেছিলেন সেগুলিতে সম্বোধন করার ধরন থেকেই এর প্রমাণ পাওয়া যায়। এমিলি সম্বোধন করতেন মিস্টার বোস বলে, আর সুভাষচন্দ্র লিখতেন মিস সেঙ্কল বা পার্ল সেঙ্কল। পরিচয় গোপন করার বাধ্যবাধকতা আর যুদ্ধের সময় ইউরোপীয় দেশগুলিতে স্বাধীনতার আন্দোলনের জন্য সাহায্য পাওয়ার জন্য দৌড়ঝাঁপের মধ্যে সুভাষচন্দ্র নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতেন। কিন্তু সেই পরিস্থিতিতেও সুভাষচন্দ্র এমিলির জন্য কতটা চিন্তা করতেন তার প্রমাণ একটা চিঠিতে পাওয়া যায়, যেটাকে সুভাষচন্দ্রের প্রেমপত্রও বলা যেতে পারে। এই চিঠি অবশ্য প্রথমে এমিলিকে লেখা সুভাষচন্দ্রের চিঠিগুলির সংগ্রহে ছিল না, কিন্তু এমিলি নিজেই এই চিঠিটা তুলে দিয়েছিলেন শরৎচন্দ্র বসুর ছেলে ডক্টর শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসুর হাতে। 5ই মার্চ 1936 সালে লেখা চিঠিটা শুরু হয়েছিল এইভাবে, মাই ডার্লিং, কখনো কখনো হিমবাহও বলে যায়, আমার মনে এখন অনেকটা সেরকম অবস্থা। আমি যে তোমায় কতটা ভালোবাসি সেটা জানাতে এই চিঠিটার লেখা থেকে নিজেকে সম্বরণ করতে পারলাম না। মাই ডার্লিং, আমাদের নিজেদের মতো করে কি বলতে পারি যে তুমি আমার হৃদয়ের রানী। সুভাষচন্দ্র ওই চিঠিতে লিখছেন, আমি জানি না ভবিষ্যতে কি হবে।
হতে পারে পুরো জীবনটাই হয়তো জেলে কাটতে পারে, অথবা আমাকে গুলি করে দেওয়া হতে পারে, কিংবা ফাঁসিও হতে পারে। এও সম্ভব তুমি হয়তো আমাকে কখনো আর দেখতেই পাবে না, অথবা আমি হয়তো কখনো তোমাকে চিঠি লিখতেও পারবো না। কিন্তু ভরসা রেখো, তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে, আমার মনে, আমার স্বপ্নে থাকবে। যদি এই জীবনে সম্ভব না হয়, তাহলে পরের জীবনে তোমার সঙ্গেই থাকবো আমি। আমি তোমার অন্তরে থাকা নারীত্বকে ভালোবাসি, তোমার আত্মার সঙ্গে আমার প্রেম। তুমি আমার জীবনের প্রথম প্রেম। এমিলি সেঙ্কলকে লিখেছিলেন সুভাষচন্দ্র। একেবারে শেষে ওই চিঠিটা নষ্ট করে ফেলতে বলেছিলেন সুভাষ, কিন্তু এমিলি সেটাকে সযত্নে রেখে দিয়েছিলেন। 1937-এর 12ই আগস্ট লেখা একটা চিঠিতে সুভাষচন্দ্র বোস এমিলিকে লিখেছিলেন, তুমি ভারতের ওপর কিছু বই আনতে দিয়েছ, তবে আমার মনে হয় না ওইসব বইগুলো তোমাকে পড়তে দিয়ে খুব একটা লাভ হবে। তোমার কাছে যেসব বইগুলো আছে তুমি সেগুলোই পড়ে ওঠোনি। তুমি যতদিন না সিরিয়াস হবে ততদিন পড়ার ব্যাপারে তোমার মন লাগবে না। ভিয়েনাতে তোমার কাছে এখনই কত বই রয়েছে, আমার তো মনে হয় না সেগুলো তুমি উল্টেপাল্টেও দেখেছ কখনো। স্ত্রীকে লিখেছিলেন সুভাষচন্দ্র। এরকম কিছু কড়া শব্দ কখনো কখনো ব্যবহার করলেও এমিলি আর সুভাষচন্দ্র একে অপরকে অসম্ভব ভালোবাসতেন। 1934 থেকে 1945, প্রায় 12 বছর সময়কালে দুজনে বছর তিনেকের কম সময় একসঙ্গে কাটাতে পেরেছিলেন। কিন্তু তার মধ্যেও দুজনের প্রেমের চিহ্ন হিসাবে 1942 সালের 29শে নভেম্বর জন্ম নেয় তাদের কন্যা অনিতা। মেয়েকে দেখার জন্য 1942-এর ডিসেম্বরে ভিয়েনাতে পৌঁছান সুভাষচন্দ্র। তারপর বড় ভাই শরৎচন্দ্রকে লেখা এক চিঠিতে সুভাষচন্দ্র স্ত্রী আর কন্যার ব্যাপারে বিস্তারিত জানিয়েছিলেন। তারপরেই সুভাষচন্দ্র বসু সেই মিশনে রওনা হন, যেখান থেকে এমিলি বা অনিতার কাছে আর কোনোদিনও ফিরে আসেননি। এমিলি অবশ্য সুভাষের স্মৃতি নিয়েই 1996 সাল পর্যন্ত বেঁচেছিলেন। একটা ছোট টেলিগ্রাফ অফিসে চাকরি করে সুভাষচন্দ্র বসুর শেষ স্মৃতি নিজের মেয়ে অনিতাকে বড় করেছেন, জার্মানির প্রখ্যাত অর্থনীতিবিদ বানিয়েছেন। তবে সুভাষচন্দ্রের পরিবার থেকে কোনো রকম সাহায্য নিতে অস্বীকার করে গেছেন এমিলি। শুধু তাই নয়, সুভাষচন্দ্র নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে গোপনীয়তা রক্ষা করতে চাইতেন, যেভাবে সেটা গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করতে চাইতেন, এমিলিও সম্পূর্ণভাবে তার মর্যাদা রেখে গেছেন চিরজীবন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।